দেশে সরকারি বেসরকারি অর্থায়নে প্রথম বিনিয়োগ কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স বা আইএফআইসি লিমিটেড 1976 সালে প্রতিষ্ঠিত। বিনিয়োগ কোম্পানিটির লক্ষ্য ছিল বাংলাদেশি বিনিয়োগকে বৈশ্বিক অঙ্গনে নিয়ে যাওয়া। লক্ষ্য বাস্তবায়নের শুরুর দিকে বেশ তৎপর ছিল কোম্পানিটি, কিন্তু সময়ের পরিক্রমায় রাজনৈতিক হস্তক্ষেপে সে লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত ও পতিত হয়ে পড়ে আইএফআইসি। বিনিয়োগ কোম্পানি আইএফআইসির হাত ধরে 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাংক অব মালদ্বীপ লিমিটেড। এটি ছিল মালদ্বীপে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় ব্যাংক। বাংলাদেশ থেকে যাওয়া আইএফআইসির কর্মকর্তারা এশিয়ার দ্বীপ দেশটির মানুষকে ব্যাংকিং শিখিয়েছে। যদিও সময়ের পরিক্রমায় ব্যাংকটির মালিকানা থেকে আইএফআইসি ছিটকে পড়েছে, আর ব্যাংক অব মালদ্বীপ লিমিটেড এখন দেশটির সেরা ব্যাংক হিসেবে পরিচিতি পাচ্ছে। বিনিয়োগ কোম্পানি আইএফআইসিকে 1983 সালের 24 জুন পূর্ণাঙ্গ তফসিলি ব্যাংকে রূপান্তর করে সরকার। ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান ছিলেন প্রথম প্রজন্মের শিল্পোদ্যোক্তা জহুরুল ইসলাম। বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের পরও বৈশ্বিক রূপ পাওয়ার চেষ্টা ছিল আইএফআইসির। 1985 সালে দেশের এই ব্যাংকটির হাত ধরে প্রতিষ্ঠা পায় ওমান বাংলাদেশ এক্সচেঞ্জ কোম্পানি। এরপর 1993 সালে পাকিস্তানের করাচি ও লাহোরের শাখা খোলে ব্যাংকটি। আর 1994 সালে নেপালে নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড এবং 1999 সালে নেপাল বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড লিজিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা ছিল আইএফআইসি ব্যাংকের বৈশ্বিক যাত্রারই নির্দেশক। 90 দশকের শেষ দিক থেকেই পথ হারাতে শুরু করে আইএফআইসি ব্যাংক। ওই সময় থেকেই রাজনৈতিকভাবে প্রভাবশালী অলিগার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। যখন যে দল ক্ষমতায় যাচ্ছে তখন সে দলের সুবিধাভোগীরা ব্যাংকটির চেয়ারম্যান পদ দখলে নিচ্ছেন। দেশের পুঁজিবাজারে শেয়ার দরের কারসাজিতেও আইএফআইসি ব্যাংকের জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। গত 1.5 দশকে ব্যাংকটিতে জমাকৃত গ্রাহকদের আমানতের একটি অংশ ঋণের নামে লুণ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংক পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠার প্রথম 2 দশক ছিল আইএফআইসির স্বর্ণালী সময়। ওই সময় প্রতিষ্ঠানটির অভিমুখ ছিল আন্তর্জাতিক অঙ্গনের দিকে, কিন্তু পরে ক্রমেই অন্যান্য দেশি ব্যাংকের চরিত্র ধারণ করে এই ব্যাংক। একসময় ব্যাংকটি বৈশ্বিক ব্র্যান্ড হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হলেও ব্যাংকটি এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংক যে 12টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে তার অন্যতম আইএফআইসি। আইএফআইসির বৈশ্বিক বিনিয়োগ গত কয়েক বছরে না বেড়ে উল্টো সংকুচিত হয়েছে। 2021 সালের জুলাইয়ে নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দেয় আইএফআইসি ব্যাংক। 1994 সালের প্রতিষ্ঠিত ব্যাংকটির 50% শেয়ারের মালিকানা ছিল আইএফআইসির হাতে। বাকি 50% শেয়ারের মালিক ছিলেন নেপালের কয়েকজন উদ্যোক্তা। ঘোষণা অনুযায়ী 1922 সালের ফেব্রুয়ারিতে ওই শেয়ার সারিকা চৌধুরীর নামে এক নেপালির কাছে 441 কোটি টাকায় বিক্রি করা হয়। তবে বিক্রি করা শেয়ারের পুরো অর্থ আইএফআইসি ব্যাংক এখনও বুঝে পায়নি বলে জানা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে আইএফআইসি ব্যাংকের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল 54,594 কোটি টাকা। ওই সময় ব্যাংকটিতে 45,397 কোটি টাকার আমানত জমা ছিল। বিপরীতে 44,469 কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকটি। এই ঋণের মধ্যে প্রায় 5,000 কোটি টাকা এরই মধ্যে খেলাপির খাতায় উঠেছে। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটি 1,307 কোটি টাকার খেলাপি ঋণ অবলোপনও করেছে। আর চলতি ডিসেম্বরের মধ্যে আইএফআইসির অন্তত 15% ঋণ খেলাপি হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পর্ষদ পুনর্গঠনের পর আইএফআইসি ব্যাংকে বিশেষ নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর ব্যাংক কর্তৃপক্ষ নতুন করে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। নিরীক্ষার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বণিক বার্তাকে জানান, বেনামি বিভিন্ন কোম্পানির মাধ্যমে সালমান এফ রহমান আইএফআইসি থেকে প্রায় 7,000 কোটি টাকা বের করে নিয়েছেন। এসব ঋণের বিপরীতে তেমন কোনো জামানত নেই। ঋণগুলো এখনও খেলাপি না হলেও আগামী বছর জুনের মধ্যে খেলাপি হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বেনামি ঋণগুলো খেলাপি হয়ে গেলে ব্যাংকটির খেলাপি ঋণের হার 25% ঠেকবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আইএফআইসি ব্যাংকের আগের কিছু পরিচালক এখন নতুন করে ব্যাংকটির পর্ষদে যুক্ত হতে চাইছেন। তাদের কেউ কেউ গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে দাবিও জানিয়েছেন। এমনিতেই ব্যাংকটির পরিস্থিতি নাজুক। এ অবস্থায় অসৎ লোকেরা আবারও পর্ষদে ঢুকলে ব্যাংকটিকে বাঁচিয়ে রাখাই কঠিন হবে।